আমরা যে কোনো দিন জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশে একটা ভারতপন্থী সামরিক অভ্যুত্থান হবে, এই কথাটাই শুনতে পাচ্ছি। এমত অবস্থায় কি করা দরকার? জেনারেল ওয়াকারুজ্জামানকে অবিলম্বে গ্রেপ্তার করে তার পুরনো পাপ এবং নতুন পাপের জন্য বিচার করে কোর্ট মার্শাল করে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো একটা বড় কারাদণ্ড দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশে ভারতপন্থীদের চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা যেন সরকার করেন। দেশ ছেড়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছেন। আগে হ্যাঁ, দেশ ছেড়ে পালিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই যে হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেশে ফিরতে নাও দেওয়া হতে পারে। বিবিসি বাংলার সাথে যে ইন্টারভিউটা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সেটা এযাবৎকালে তার দেয়া সব ইন্টারভিউর চাইতে আলাদা। দুজন ব্যক্তির প্রতি তাকে বিরক্ত মনে হলো। একজন হচ্ছে জনাব তারেক রহমান এবং আরেকজন হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং তিনি সামরিক ইউনিফর্ম পরে বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়েছেন এবং অনেক কথা বলেছেন যেগুলো পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে সে দেশের সেনা অফিসার বা সামরিক বিভাগের কোনো অফিসার যদি এ ধরনের কথা বলতো তার চাকরি চলে যেত এবং তার জেল হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বাংলাদেশে তো ব্যাপারটা উল্টো। সরকারই তো চালাচ্ছে ওয়াকারুজ্জামান, শাহাবুদ্দিন চুপ্পু আর আসিফ নজরুল। যেটা বারবার এই জন্যই বলি যেন জিনিসটা আপনারা বুঝতে পারেন। বাংলাদেশে একটা প্রচ্ছন্নভাবে একটা ভারতপন্থী সরকার ডক্টর ইউনূসের নামে দেশ শাসন করছে এবং তারাই দাবার ছকে বিভিন্ন রকম চাল দিয়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বহুলাংশে তারা সফল হয়েছে। আজ আমি নিজের কথা বলবো না, আমি আজ ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কস, অবসরপ্রাপ্ত জেনারেল, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং তাদের রাজনৈতিক করেন পর্যালোচক তিনজনের বক্তব্য নিয়ে একটা ভারতের একটা মিডিয়া আউটলেট, প্রথম টাইটেল হচ্ছে কু ইন বাংলাদেশ, আর পরে একটা সাবটাইটেল করেছে মিলিটারি টেক ওভার ইন বাংলাদেশ প্রশ্নবোধক চিহ্ন। বাংলাদেশে কি সামরিক অভ্যুত্থান হতে যাচ্ছে? তবে এখানে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল রবি শঙ্কর, তারপরে বাংলাদেশে আগে ভারতীয় যে রাষ্ট্রদূত ছিলেন ভিনা সিকরি এবং একজন সংবাদ পর্যালোচক রাজনৈতিক বিশেষজ্ঞ রাজা মুজিব, এই তিনজন একটা আলোচনা করেছেন 28শে ফেব্রুয়ারি। আলোচনার মূল বিষয়বস্তুই হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানকে গ্লোরিফাই করা। ওয়াকারুজ্জামান একজন ভালো মানুষ, দেশপ্রেমিক, শান্তিপ্রিয়, গণতান্ত্রিক, ডক্টর ইউনূসের মতন নন এবং একজন ধর্মনিরপেক্ষ, একজন সচেতন ব্যক্তি যাকে ভারত খুব পছন্দ করে। তো আমি যেটা আগে আমার আলোচনায় যেটা পরশুদিন বলেছি যে জেনারেল ওয়াকার যে ভারতের দালাল, সেটা আর প্রমাণের অপেক্ষা রাখে না। আজকের আলোচনা মনে করবেন তারই একটা দ্বিতীয় পর্ব। কারণ আমার ইউটিউবের কমেন্টের ভিতরে অনেকে বলেছেন যে আমি যেন ওয়াকারুজ্জামানের উপরে আরো আলোকপাত করি। তো আমি আমার বক্তব্য না দিয়ে ভারতীয়রা কি বলে, এবং তারা খুবই ইনফ্লুয়েন্সিয়াল ভারতীয় লোকজন, তাদের মুখে ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ সম্বন্ধে আমরা কি শুনছি ওয়াকারুজ্জামানের বক্তব্যের পরে, সেটাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু। যে ভারত জেনারেল ওয়াকারকে হাসিনার বিকল্প হিসাবে চায়। হাসিনা তো আসতে পারবে না তারা জানে, তবে হাসিনার বদলে জেনারেল ওয়াকারের এখন বাংলাদেশে ক্ষমতা দখল করা দরকার, এটাই তাদের মূল প্ল্যানিং, মূল বক্তব্য। লেফটেন্যান্ট জেনারেল রবি শঙ্কর একজন প্রচন্ড হিন্দুত্ববাদী, বাংলাদেশ, পাকিস্তান ও চীন বিরোধী। তিনি জেনারেল ওয়াকারুজ্জামানের ভূয়সী প্রশংসা করছেন। তিনি বলছেন
ওয়াকারুজ্জামান যে বক্তৃতায় বলেছেন, আই হ্যাড এনাফ ফর দ্য লাস্ট 7 months, ওয়াকার বলেছেন। এবং উনি যে ডক্টর ইউনূস সরকারকে এবং জাতিকে নাকি সতর্ক করেছেন, এই কথাগুলো ওয়াকারুজ্জামানের বক্তব্যের একটা অংশ সেখানে তুলে ধরা হলো। যাই হোক, উদ্দেশ্য খুব মহৎ নয়। উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এখন একটা বিপর্যয়ের দ্বার প্রান্তে, যে কোনো মুহূর্তে এখানে সামরিক বাহিনী আসবে বা তাদের আসা উচিত, এটাই তাদের মূল বক্তব্য। ভিনা সিকরিকে প্রথম জিজ্ঞেস করা হলো এই আলোচনায়। ভিনা সিকরি বলছেন, ওয়াকার তো 5ই আগস্টেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং তিনি এখন ইউনূস সরকারকে ওয়ার্নিং দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন, কেননা ইউনূস সরকার এই 7 মাসে কিছুই করেনি যার দ্বারা বাংলাদেশে গণতন্ত্র বা আইনের শাসন নিশ্চিত হতে পারে। ভিনা সিকরি বলছেন, বাংলাদেশ এখন জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দল যেমন হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম, ইসলামিক আন্দোলন, এগুলো নাকি ইউনূস সরকারকে চালাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে, একেবারে ডাউনহিল, একেবারে নিচের দিক, নিম্নগামী। আইন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও প্রচন্ড রকম ভাবে খারাপ। এই সমস্ত তথ্য দিচ্ছেন ভিনা সিকরি। এবং ভিনা সিকরি মনে করেন ইউনূস সরকার কোনো খুব তাড়াতাড়ি নির্বাচন দিবেন না এবং নির্বাচন না দিয়ে তিনি রিফর্মস করতে চান। উনি বলছেন, ভিনা সিকরি বলছেন, সেটা সম্ভব নয়, সেটা ব্যাকফায়ার করবে। রিফর্মস বা সংস্কার কেবলমাত্র একটা নির্বাচিত সরকার করতে পারে। বাংলাদেশেও কিন্তু অনেকেই অতি শীঘ্রই নির্বাচনের কথা বলছেন এবং ওয়াকারুজ্জামানও তার বক্তৃতায় বলেছেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। তার এই বলার অধিকার কে দিল? এটা একটা অনধিকার চর্চা, একটা বেআইনি কাজ করেছে হাসিনার জেনারেল ওয়াকারুজ্জামান। যাই হোক, তাকেই ভিনা সিকরি এবং ভারতীয় জেনারেল রবিশঙ্কর খুব প্রশংসা করছেন। এবং ভিনা সিকরি বলছেন, পাকিস্তানের সঙ্গে এখন বাংলাদেশের প্রচন্ড ভালো সম্পর্ক। আইএসআই জেনারেলরা এখন বাংলাদেশে আসছে এবং ভিনা সিকরি যখন খালেদার দ্বিতীয় টার্মে এখানে অ্যাম্বাসেডার, হাই কমিশনার ছিলেন, বলছেন অবস্থা সেই 2001 থেকে 2006 সালের মতো। জামাত, আইএসআই এরাই এখন বাংলাদেশ চালাচ্ছে যেভাবে খালেদার দ্বিতীয় টার্মে তারা চালিয়েছিল। এবং মিলিটারি এখন সরকারের উপরে প্রচন্ড চাপ দিচ্ছে। ভিনা সিকরি বলতে চাচ্ছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটা সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে এবং এই সামরিক অভ্যুত্থানটাকে তারা ওয়েলকাম করবেন, তারা এটাকে একটা ভালো কাজ বলে গণ্য করবেন। এটা ভিনা সিকরির বক্তব্যে পরিষ্কার। এবং রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল রবিশঙ্কর তিনি বলছেন, বাংলাদেশে একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি। তিনি বলছেন, বাংলাদেশে এখন রাজনৈতিক, অর্থনৈতিক, আইন ও বিচার ব্যবস্থা, সামাজিক, সংখ্যালঘু এবং জিও পলিটিক্যাল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিস, এতগুলো ক্রাইসিসে বাংলাদেশ ভুগছে। আমি আবার রিপিট করি, জেনারেল রবিশঙ্কর বলছেন, পলিটিক্যাল, ইকোনমিক, ল অ্যান্ড অর্ডার, সোসাইটাল, মাইনরিটি, জিও পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইসিস। এবং এর মূল খেলোয়াড় হচ্ছে চায়না এবং পাকিস্তান। এবং বলছে যে বাংলাদেশে এখন ছাত্রদের আন্দোলন শুধু না, তারা হরতাল করছে, ধর্মঘট করছে, ব্যাংকাররা ধর্মঘট করছে এবং ব্যাংকের নন পারফর্মিং এই যে লোন যেগুলো ওভারডিউ সেগুলো রিপেমেন্ট হচ্ছে না এবং ইকোনমি কলাপস করেছে। বাংলাদেশের অর্থনীতি নাকি কলাপস করেছে। এখন বাংলাদেশে $20 বিলিয়ন বেশি এখন ফরেন এক্সচেঞ্জ আছে, রিজার্ভ আছে। তা সত্ত্বেও লেফটেন্যান্ট জেনারেল রবিশঙ্কর বলছেন অর্থনীতি ভেঙে শেষ এবং ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা এখন নাকি তুঙ্গে উঠেছে বাংলাদেশে। এবং তিনি ওয়াকারুজ্জামানকে খুব বাহবা দিচ্ছেন, খুবই প্রশংসা করছেন যে উনি খুবই যুক্তিসম্মত কথা বলেন, খুবই বিবেচক এবং তিনি বহু লোকের জীবন রক্ষা করেছেন। এবং তিনি এখন বক্তব্য দিচ্ছেন, কেননা ডক্টর ইউনূস তার যে কাজ সে কাজ করছেন না, সেই কাজ এখন জেনারেল ওয়াকারুজ্জামান করবেন, এটাই বলছেন জেনারেল রবিশঙ্কর। এবং ওয়াকার হয়তোবা নেক্সট জিয়াউর রহমান বা জেনারেল এরশাদ হিসাবে এখানে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হবেন। মানে তারা কায়মনো বাক্যে তারা বলে যাচ্ছে
ইউনূস সরকার ফেল করেছে, বাংলাদেশ ইসলামী জঙ্গি রাষ্ট্র এবং এখানে ওয়াকারুজ্জামান ক্ষমতা দখল করবেন, এটা সময়ের ব্যাপার। ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ভালো সম্পর্ক আছে, এটাই এখানে উঠে আসছে। মূল বিষয় ওটাই যে ঘাবড়ানোর কিছু নেই, বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থান ঘটবে এবং সেটা এই ইসলামপন্থী চীন এবং পাকিস্তানপন্থী দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত একটা ওয়ার্থলেস সরকারকে সরিয়ে জেনারেল ওয়াকার ক্ষমতায় বসবেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবেন, যাতে ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলো শান্তিতে থাকতে পারে। এবং এদিক দিয়ে তারা খুব সন্তোষ প্রকাশ করেছেন যে ওয়াকারুজ্জামান ভালো মানুষ এবং তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছেন। সুতরাং তাদের কথা মতো আমরা যে কোনো দিন জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশে একটা ভারতপন্থী সামরিক অভ্যুত্থান হবে, এই কথাটাই শুনতে পাচ্ছি। এমত অবস্থায় কি করা দরকার? কোমর ভাঙা ইউনূস সরকার, কি করা উচিত তাদের? জেনারেল ওয়াকারুজ্জামানকে অবিলম্বে গ্রেপ্তার করে তার পুরনো পাপ এবং নতুন পাপের জন্য বিচার করে কোর্ট মার্শাল করে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো একটা বড় কারাদণ্ড দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশে ভারতপন্থীদের চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা যেন সরকার। রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনীতে বাংলাদেশের 5টি কন্টিনজেন্ট। হঠাৎ কি এমন পরিস্থিতি তৈরি হলো যার জন্য বাংলাদেশের সেনাপ্রধানকে দেশ ছাড়তে হলো, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন এক সেনাকর্তার বাড়ি থেকে 2.5 কোটি টাকা উদ্ধার হয়েছিল। একটি ট্রাঙ্কের ভেতরে পাওয়া যায় সেই টাকা। ইনভেস্টিগেশন ব্যুরো ও সেনা এই টাকা উদ্ধার করেছিল। ওই সেনা অফিসারকে প্রথমে নজরদারিতে রাখা হয়, পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সেনাধ্যক্ষের এভাবে দেশ ছেড়ে যাওয়া কিন্তু রীতিমতো সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন সে দেশের সংশ্লিষ্ট মহল। গোটা বিষয়টির উপর নজর রেখেছে ভারতও। যদিও যেটা জানা যাচ্ছে যে সেনাধ্যক্ষ ওয়াকারুজ্জামান রাষ্ট্রপুঞ্জের 5টি কন্টিনজেন্ট পরিদর্শনে গিয়েছেন। আরেকটি সূত্রে জানা যাচ্ছে একটি ক্লিনিক উদ্বোধন করতে গিয়েছেন তিনি সেখানে। তবে এই ক্ষেত্রে একটি সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে যে হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেশে ফিরতে নাও দেওয়া হতে পারে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলেছিলেন শুনবো। আমরা প্রত্যেকে জানি গতকাল সোমবার বাংলাদেশের সেনাধ্যক্ষ জেনারেল ওয়াকারুজ্জামান কালকে 3 দিনের ভিজিটে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, যেখানে বাংলাদেশের ইউনাইটেড নেশনের রাষ্ট্রপুঞ্জের যে পিস কিপিং ফোর্স থাকে, সেখানে বাংলাদেশের 5টি কন্টিনজেন্ট সেই সেন্ট্রাল আফ্রিকান রিজিয়ন অথবা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এখন আছে। এবং এই যে হঠাৎ জেনারেল ওয়াকারুজ্জামান গেলেন, এটা একটা প্রশ্ন চিহ্ন। কারণ বাংলাদেশের যা অবস্থা এখন, বাংলাদেশের নিজের সামরিক বাহিনীর যা অবস্থা, হঠাৎ এই সময়ে বাংলাদেশের আর্মি চিফ বাংলাদেশ ছেড়ে দেশ ছেড়ে, যেখানে আমরা জানি 2 দিন আগে সেনানিবাসের আশেপাশে কি ঘটনা ঘটেছে এবং একটি প্রাক্তন সেনা অধিকারীর বাড়ি থেকে প্রায় 2.5 কোটি টাকা, 2.42 লাখ টাকা একটা ট্রাঙ্কের মধ্যে সেই টাকা পাওয়া গেছে এবং সেটাকে ইনভেস্টিগেশন ব্যুরো এবং সামরিক বাহিনীর কিছু অফিসার ক্লোজিং করে সেই টাকাটাকে সিজ করেছে। এই সময় যেখানে সেনাধ্যক্ষর ওপরে ইউনিস গভর্নমেন্টের একটা প্রশ্নচিহ্ন উঠে আছে, তাকে ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছে, তাকে ক্লোজ সুপারভিশনের মধ্যে রাখা হয়েছে এবং বাংলাদেশের সেনার মধ্যে যেখানে একটা ডিপ স্প্লিট হয়ে আছে, ডিভিশন বিটুইন দ্য সার্ভিং আর্মি অফিসার, এই সময় সেনাধ্যক্ষর সেন্ট্রাল আফ্রিকান রিজিয়নে যাওয়ায় একটা প্রশ্নচিহ্ন উঠছে। আমরা সবাই মনে রাখতে হবে, যারা এই খবরটা জানি, 1999 সালে যখন জেনারেল পারভেজ মুশারফ পাকিস্তানে যখন সেনাধ্যক্ষ ছিল, চিফ অফ আর্মি স্টাফ, এবং শ্রীলঙ্কা থেকে যখন ফেরত আসছিল, তখন নওয়াজ শরীফ কিন্তু ওই প্লেনটা যেটা পারভেজ মুশারফ আসছিলেন সেটা পাকিস্তানে ল্যান্ড করতে বারণ করা দেওয়া হয়েছিল এবং পারভেজ মুশারফের যারা ক্লোজ আর্মি অফিসার্স তখন নওয়াজ শরীফকে অ্যারেস্ট করে এবং প্লেন ল্যান্ড করে। এই তারপর যে মিলিটারি ক্রু হয়, তারপর পারভেজ মুশারফ পাকিস্তানের প্রেসিডেন্ট হন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।